সময়টা ছিল ১৯৮৭ সাল। ৮৭ সালের মাঝামাঝি সময়ে তখনকার ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল না। ছাত্ররা সরকারি কলেজে পড়াশোনা করত, আর যারা ঢাকার বাইরে থেকে আসতো তারা থাকতো বোর্ডিং হাউসে বা কোনো মেসে। সেই সময় রাজধানীর পুরান ঢাকায় একটি গলির মধ্যে ছিল একটি প্রাচীন বাড়ি, যেটি সবাই মোহাম্মদিয়া বোর্ডিং নামে চিনত। অনেক পুরনো এই বাড়িটি নাকি এক জমিদার থাকত। পরে দেশভাগের পরে বাড়িটি ছেড়ে চলে গেলে সরকার তা বাজেয়াপ্ত করে দেয় এবং সেটি একটি ছাত্রাবাসে রূপান্তরিত করে। এই বোর্ডিং হাউসেই ঘটে এক মারাত্মক ঘটনা, যার পর সারা ঢাকা শহর কেঁপে উঠেছিল। আজও সেই বাড়িটি বন্ধ অবস্থায় পড়ে আছে, আর আশপাশের মানুষ রাতে সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় পায়। এই ঘটনার সাক্ষী ছিলেন একজন প্রত্যক্ষ সাংবাদিক ফারুক হোসেন। তিনি সেই সময় ছিলেন বোর্ডিংয়ের একজন ছাত্র। এই ঘটনাটি তার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব সত্য ঘটনা। সে আমাকে যেভাবে পাঠিয়েছে আমি আপনাকে সেইভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তখন ঢাকা কলেজের ২য় বর্ষের ছাত্র। বাড়ি ছিল রাজশাহীতে। এক বন্ধুর মাধ্যমে মোহাম্মদিয়া বোর্ডিংয়ে একটা রুম পেলাম। রুমটা অনেক পুরনো, ইটের দেওয়াল শ্যাওলা জমে গেছে। রাত হলেই পুরো গলি অন্ধকার হয়, লাইটগুলো ঠিকঠাক তেমন কাজ করে না। বোর্ডিংয়ের সামনে একটা বিশাল জাম গাছ। পাখির কিচিরমিচির শুনতাম সেখান থেকে, কিন্তু রাত বাড়লেই গাছটা একটা অদ্ভুতভাবে নীরব হয়ে যেত। ঘরটা আমি শেয়ার করতাম এক সিনিয়র ভাইয়ের সাথে। নাম ছিল তার শরীফ। তার স্বভাবটা অনেকটাই চুপচাপ স্বভাবের। সে অনেক বই পড়তে ভালোবাসতেন, আর মাঝে মধ্যে ঘুমের মধ্যে একটা বিড়বিড় করে কিছু কথা বলতেন। প্রথমের দিকে আমি অস্বাভাবিক কিছু টের পাইনি, তবে তৃতীয় রাতের প্রথমে একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হলাম। রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখলাম জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে, ছায়ার মতো লাগছিল। প্রথমে ভাবলাম হয়তোবা শরীফ ভাই। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি উনি বিছানায় শুয়ে আছে, বিভোর ঘুমে। সেই জানালার পাকে একটা ছায়ামূর্তিটা দেখা যাচ্ছিল। সে ছায়ামূর্তিটা হঠাৎ আমার দিকে ঘুরে তাকালো। তার কোনো মুখ ছিল না, একেবারে ফাঁকা। কেবল দুটো লালচে আলো যেন চোখের জায়গায় অনেকটা বড় লাইট যেরকম দুপাশে দুটা জ্বললে বোঝা যায়, ঠিক সেই রকমই তার চোখের জায়গায় ওই লাল আলোগুলো জ্বলছে।
গাড়ির যেমন লাইট বন্ধ করে যখন চালায় শুধু হেডলাইটের লাল আলোগুলো জ্বলে রাখে, সেম ওই রকমই একটা আলো জ্বলছে, অন্ধকার, আর মাঝে মাঝে ওই আলোটা বোঝা যাচ্ছে। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। গলা দিয়ে আর শব্দ বের হচ্ছিল না। চোখ বন্ধ করে রইলাম অনেকক্ষণ ধরে। তারপর কখন যেন ঘুম ধরেছে সঠিক আমি বুঝতে পারিনি। ভোর হলেই শরীফ ভাইকে বললাম, উনি আমাকে হেসে বললেন, বোর্ডিং হাউসের পুরনো খেল। আমি কিছু বুঝলাম না। তাকে বললাম, ভাই আমি তো কিছু বুঝতে পারলাম না। তিনি বললেন, বাদ দাও, কিছু না। কিন্তু এরপর থেকেই প্রায় প্রতিদিন কিছু না কিছু ঘটত। কখনো ঘুমোতে গেলে বিছানার নিচে থেকে কেউ যেন হাঁটু বুলিয়ে দিত। ভয় পেয়ে আবার উঠতাম, দেখতাম আবার কিছু নেই। কখনো বাথরুমে কেউ কাঁদতে শুনতাম। কাঁচের জানালার মাঝে মাঝে লম্বা নখের আঁচড় দেখা যেত। আমি এগুলো দেখতে দেখতে যেন অভ্যস্ত হয়ে গেছি। ভয় লাগে না, তবু মনের ভিতর একটা আতঙ্ক কাজ করে। আমাদের পাশের ঘরে থাকতো সেলিম। খুব মজা করতো, গান গাইতো। একদিন দুপুরে ওর রুম থেকে এক বিকট শব্দ শুনলাম। দৌড়ে গিয়ে দেখি রুমটা তালা দেওয়া, অথচ ভেতর থেকে দরজা বন্ধ করেনি, বাহিরেই তালাটা ঝুলছে। অনেক চেষ্টা করার পর দরজাটা ভাঙা হলো। ভেতরে সেলিম নেই, অথচ ঘরের ভেতর থেকে রুমের চাবি পাওয়া গেল। খাটের নিচে ছিল এক জোড়া পায়ের ছাপ, সোজা দেওয়াল দিয়ে উপরের ছাদে উঠে গেছে। ছাদের এক কোণায় শুধু দুটো পা একসাথে যেমন লাফ দিলে 5টা আঙ্গুল দেখা যায়, ঠিক ওই রকমই দেখা যাচ্ছিল। সেলিম আর কখনো ফেরেনি। তার পরিবার এসে এখানে জিজ্ঞেস করলেও আমরা কোনো উত্তর দিতে পারিনি। তার কোনো লাশ বা তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়নি। কোথায় গেছে, কি হয়েছে, আসলে আমরা কেউ জানি না। একবার এক বৃদ্ধ এলেন আমাদের বোর্ডিং দেখতে। তিনি বললেন, এই বাড়িতে একসময় জমিদার হায়দার আলী থাকতেন। সে অনেক অত্যাচারী ছিল। তার মেয়ে প্রেম করেছিল এক মুসলিম কেরানির সাথে। বিষয়টা জানাজানি হলে হায়দার আলী নিজের মেয়েকে গলায় দড়ি দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে মারেন। তারপর থেকে সেই ঘরে কেউ থাকলে হয় পাগল হয়ে যেত, না হয় আত্মহত্যা করত। আমি চমকে উঠি। তার বর্ণনা অনুযায়ী সেই ঘরটি ছিল আমার। সেই ঘরটিতেই আজকে আমার ঘর। সেখানে আমি ছায়ামূর্তি দেখেছি। যেখানে আমি থাকি সেখানকেই একটা ছায়ামূর্তি বারবার আমি দেখতে পাই। একদিন হঠাৎ করে শরীফ ভাই যেন দিনকে দিন বদলে যাচ্ছে। তার বিভিন্ন পরিবর্তন আমি দেখতে পাই। শরীফ ভাই ধীরে ধীরে বদলেই যাচ্ছিল। তিনি কথা বলা কমিয়ে দেন। রাতের বেলা হঠাৎ জেগে উঠে জানালার পাশে দাঁড়িয়ে থাকতেন। মাঝে মাঝে হিন্দিতে কথা বলতেন। যদিও তিনি কখনো হিন্দি শেখেনি আমার জানা মতে। এক রাতে দেখি উনি
কলির গলায় যেন ফিস ফিস করে বলছে, আমি ফিরব, আমি ফিরব, আবার ফিরব। পরদিন সকালে তার মুখে কিছু আঁচড়ের দাগ, যেন কেউ যেন শক্ত নখ দিয়ে গলাটা আঁচড়ে নিয়েছে, রক্তাক্ত হয়ে আছে, এবং হাতে এক টুকরা পুরনো কাগজ, যাতে লেখা ছিল, আমার দেহ নয়, আমার আত্মা বন্দি এই বাড়িতে। আমি তখন এতটাই ভয় পেয়ে গেছিলাম যে কি বলবো আমি আসলে উত্তর দিতে পারছিলাম না। তারপরে আমি অনেকটা ভয়ে ভয়ে ওই রুমে থাকা শুরু করলাম। আমাদের এক রুমমেটের মামা ছিলেন একজন তান্ত্রিক। তাকে আমরা খবর দেই। তিনি এলেন, পুরো বাড়ি ঘুরে বললেন, এটা সাধারণ আত্মার ব্যাপার নয়, এখানে অভিশাপ আছে। জমিদারদের কন্যা চিৎকার শোনা যায়, জমিদার মরেনি, সে আত্মা নিয়ে এখনও এই বাড়ি পাহারা দিচ্ছে। তিনি একেবারে তন্ত্র সাধনায় ব্যবস্থা করলেন। মোমবাতি, হোমযজ্ঞ, সংস্কৃত মন্ত্র। মাঝরাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো বাড়ি ঝাঁকুনি দিল। দূর থেকে কোথাও যেন একটা কান্নার আওয়াজ, অনেকটা চাপা কান্নার আওয়াজ, মাঝে মাঝে জোরে জোরে চিৎকারও শোনা যাচ্ছিল। আর একটু পরেই পায়ের শব্দ শোনা গেল। হঠাৎ একটা জানালা ভেঙে পড়ল, এক ধূসর ছায়া ভেসে আসলো, আর এক ভয়ঙ্কর নারীর কণ্ঠে বলল, তোমরা চলে যাও, নয়তো তুমি আমার সঙ্গ দেবে। এরপরে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমি আর এখানে থাকার কোনো ইচ্ছাই ছিল না আমার। তার নির্দেশে পরের দিন আমরা বোর্ডিং ছেড়ে দেই। শরীফ ভাইকে আর পাওয়া যায়নি। বলেছিলাম চিকিৎসার জন্য উনার বাড়িতে পাঠানো হয়েছে, কিন্তু সত্য বলতে তিনি কোথায় গেছেন কেউ জানি না আমরা। বাড়িটা সরকার সিল করে দেয়। এরপর বহুবার সেখানে নতুন নতুন কিছু করতে গিয়েও আমরা ব্যর্থ হয়েছিলাম। এখানে অগ্নিকাণ্ড এবং শ্রমিক মৃত্যু মাঝে মাঝে হতো। যারা এই বাড়িতে থাকতে আসতো তারা হয় পাগল হয়ে যেত, না হয় একদম গলায় ফাঁস দিয়ে মারা যেত। এ ঘটনাটা আজও আমার স্মৃতিতে জল জল করে জ্বলে। আমি বহুবার এই অভিজ্ঞতা নিয়ে লিখেছি, কিন্তু পুরোটা আজ আমার প্রথম বললাম। ওই ছায়া, ওই আত্মা, ওই কান্না কিছুই ভুলিনি। যারা আজও পুরন ঢাকার সেই নির্জন গলির সামনে দাঁড়ান, তারা মাঝে মাঝে এক মেয়ের কণ্ঠ শুনতে পান, বাবা আমি তোমাকে ক্ষমা করিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডের রেল স্টেশন 19
সালের ডিসেম্বর মাস। 1993 সালে শীতকালে চট্টগ্রামের সীতাকুণ্ড রেল স্টেশনের এক রহস্যময় ঘটনার সূত্রপাত ঘটে। এটি একজন রেলওয়ে কর্মী মোহাম্মদ কাশেম আলীর সাথে ঘটে যাওয়া একটি বাস্তব সত্য ঘটনা, যিনি সে সময়ের একজন সহকারী মাস্টার হিসেবে কাজ করতেন। তার সাথে ঘটনাটা যেভাবে ঘটেছে সে আমাকে লিখেছে, আমি সেইভাবে আপনাকে পড়ে শোনানোর চেষ্টা করছি। কাশেম সাহেব প্রতি রাতে শিফটেই ডিউটি করতেন। বেশ কয়েকদিন হয় সে কাজে জয়েন করেছিল। এক রাতে ঢাকা থেকে ছেড়ে আসা মেইন রেল স্টেশন থামলে তিনি লক্ষ্য করেন একটা সাদা শাড়ি পরা নারী শেষের কামরায় দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হয়েছিল তিনি কোনো যাত্রী, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই নারী ট্রেন ছেড়ে যাওয়ার পরেও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন, অথচ আর কেউ ছিল না সেখানে। তিনি এগিয়ে গিয়ে নারীটিকে ধীরে ধীরে আশ্চর্য হয়ে যায়, চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল অন্ধকারে। কাশেম সাহেব ভয় পেয়ে পিছনে আসেন। পরদিন তিনি সহকর্মীকে এই ঘটনাটা জিজ্ঞেস করলে তারা হাসাহাসি করেন। তবে এক বৃদ্ধ কুলি বলেন, এই মেয়েটি আগেও কয়েকবার দেখা গেছে। শোনা গেছে 1971 সালের ট্রেনের নিচে চাপা দিয়ে আত্মহত্যা করেছিল এই মেয়েটি। মেয়েটি ছিল একটা মুক্তিযোদ্ধার স্ত্রী, যার স্বামী যুদ্ধ করে আর ফেরেনি। ঘটনার কিছুদিন পর এইরকম আরও 2 রেলকর্মী প্রত্যক্ষভাবে রাতের শিফটে দেখতে পান একটা সাদা নারী প্ল্যাটফর্মে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু তার পায়ের শব্দ হয় না। এরপরেও রাতের শিফটে স্টেশনের চত্বরে একটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেখানেই সে দাঁড়িয়ে আছে। স্টেশনের কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব নিয়েছিল ঠিকই, কিন্তু কেউ একা থাকতেন না, মাঝে মাঝে ওখানে কেউ না কেউ যেত। এই ঘটনার পর থেকে এলাকাবাসী বিশ্বাস করতে শুরু করে ওই আত্মা এখনো অপেক্ষা থাকে। মাঝে মাঝে রেলের হুইসেলের শব্দে কেউ কেউ কান্নার আওয়াজ, কেউ কেউ ফিসফিস শব্দ শুনতে পায়। এরকম ঘটনা অনেক দিন ধরেই ঘটতে থাকে। আসলে বলাটা মুশকিল যে এই ঘটনাটা ঘটছে কিভাবে। কাশিম এই বিষয়টা নিজে থেকে অনেকভাবে জানার চেষ্টা করল। একদিন সে যখন রেল স্টেশনের রেল থামলো, তারপর সে কিছুক্ষণ পরেই সেই কামরাতে আবার সেই অদৃশ্য আত্মাকে দেখতে পায়। সে ধীরে ধীরে ওখানে যায়। এবার ভয় নয়, মনে অনেকটা সাহস নিয়ে গিয়েছিল সে সেখানে। তারপরেও আবার সেই আত্মাটার সেই অদৃশ্য ছায়াটা কোথায় যেন মিলিয়ে গেল। কি ঘটছে না ঘটছে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। কাশেম পরের দিন আবার এই ঘটনার পুনরাবৃত্তি হয়। এভাবে টানা কয়েকদিন হওয়ার পর কাশেম একজন হুজুরকে ডেকে আনে।
তাকে সেই রাতে তার সাথে থাকতে বলে। হঠাৎ যখন রাত 12:01 হয়, তখন আবার সেই রেল স্টেশনের ওই মেয়েটিকে দেখা যায়। এবার হুজুরও দেখতে পেয়েছিল। হুজুর কিছু দোয়া কালাম পড়ে ওখানে যেতে যেতেই দেখা যায় মেয়ের একটা অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে। চুলগুলো এত বড়, মাথা থেকে সোজা পা পর্যন্ত নেমে এসেছে। কাশিম সাহস করে তাকে জিজ্ঞেস করে, কে তুমি? আত্মাটা তখন বলে, আমি মুক্তি চাই, আমাকে মুক্ত করে দাও। আমি মুক্তি চাই, আমাকে মুক্ত করে দাও, নয়তো আমি বারবার ফিরে আসব। তারপরে হুজুর ওই আত্মাকে জিজ্ঞেস করে, তুমি কি করলে মুক্তি পাবে? তখন আত্মাটা বলে, আজ থেকে অনেক বছর আগের কথা, যখন দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। আমি একটা শান্ত স্বাভাবিক মেয়ে ছিলাম। আমার বিয়ে হয়েছিল এক মুক্তিযোদ্ধার ছেলের সাথে। সে পড়াশোনা করত এবং দেশের প্রতি ছিল তার অবাধ ভালোবাসা। দেশের একটা এই ক্রান্তিকাল মুহূর্তে সে দেশের জন্য যুদ্ধ করতে যায়, আমাকে বাসায় একা রেখে। আমি তখন বাসাতে একাই থাকতাম। ঠিক এই রেল লাইনটার পাশেই আমার একটা ঘর ছিল। শুধু আমিই থাকতাম না, সাথে আমার শাশুড়ি এবং শ্বশুর থাকতো। শ্বশুর অনেক বৃদ্ধ হওয়ার কারণে তেমন চলাফেরা করতে পারত না। কিছু রাজাকার এসে আমার শ্বশুরকে ধরিয়ে দিয়ে তারা আমার শ্বশুরকে ওখানে গুলি করে আমার চোখের সামনে মারে। আমার শাশুড়ি এগিয়ে গেলে আমার শাশুড়িকেও তারা মেরে ফেলে। শুধু আমি বেঁচে ছিলাম। ঘরের এক কোণে আমি লুকিয়েছিলাম। আমাকে তেমন দেখতে না পেয়ে তারা সেখান থেকে চলে যায়। তারপর আমি খেয়ে না খেয়েও বেঁচেছিলাম তার অপেক্ষায়। একদিন এক মুক্তিযোদ্ধার লোক আমাদের এলাকায় ফিরে আসে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার স্বামী কোথায়? সে কোনো উত্তর না দিয়ে বলল, তোমার স্বামী মারা গেছে। আমি তাকে বললাম, আমার স্বামীর লাশটা কোথায়? আমার লাশটা আমাকে দাও। তারা বলল, সে লাশটা আমরাও পাইনি। একটা বোমা ছুঁড়ে মেরেছিল। আমার স্বামী সেই বোমা নিজের শরীরে নিয়ে ওখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার স্বামীর হাত পা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়েছিল। তারপরে আমরা সেই লাশটা নিতে পারিনি। আমরা আমাদের মতো করে চলে এসেছি। আমি তখন এতটাই একটা খারাপ অবস্থায় ছিলাম, আমি বাঁচবো না মারা যাব সেটাও বুঝতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে আমি এই রেল স্টেশনের কাছে আসি। তারপর রেল আসে, আমি রেলের একটা কামরায় উঠে পড়ি। সেখানে কিছু মিলিটারি আমাকে দেখতে পায়। তারা আমাকে একদম অনেক খারাপভাবে নির্যাতন করে। আমি মরতে চাইনি, তারা আমাকে বাঁচতেও দেয়নি। তারা আমাকে শেয়ালের মতো, শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল সেই সময়। তারপরেও আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওই পাষাণ্ডরা আমাকে রেলের এই কামরায় এক ধাক্কায় নিচে ফেলে দেয়। আমার আত্মা তখন বের হয়ে আসে। আমি দেখি আমার হাত পা মুখ
সব কাটা পড়ে গেছে। রেল লাইনের মাঝখানে আমার বডিটা দুভাগে বিভক্ত হয়েছে। তখন থেকেই আমি এই রেল লাইনেই থাকি। আমার মৃত্যুর পরে আমাকে কবরও দেওয়া হয়নি। আমার শরীরের মাংসগুলো খেয়েছিল কুকুর, শেয়াল। আমি আসলে মুক্তি চাই। আমাকে মুক্ত করে দাও। আমি একটু বাঁচতে চাই, আমাকে বাঁচার সুযোগ করে দাও। আমি আর এইভাবে থাকতে পারছি না। তখন হুজুর্গ ব্যক্তিটা ওই আত্মার কিছু কঙ্কালের অংশবিশেষ খুঁজতে থাকে ওখানে, কিন্তু কিছুই পায়নি তারা। অনেক খোঁজাখুঁজির পরে ওখানকার একটা ঝোপ থেকে একটা আংটি পাওয়া যায়। তারপর সে কিছু দোয়া দৌলত পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যাতে করে এই আত্মাটার মুক্তি মেলে। তারপর কিছুক্ষণ পরে একটা বিকট গোংড়ানো শব্দ আর একটা কট্ট হাসিতে সব কিছু যেন একদম ওলটপালট করে দিচ্ছিল। ওলটপালট করে এমনভাবে দিচ্ছিল যে আসলে বলাই ভার। তারপর ধীরে ধীরে সব আওয়াজ আস্তে আস্তে থেমে যায়। তারপর থেকে ওখানে যখন সে ডিউটি করতে আসতো, কাশিম আর কিছু দেখতো না। এরপরেও কোনোদিন কোনো কিছু দেখা যায়নি। তবে একদিন কাশিম স্বপ্নে দেখে সে অনেক বড় একটা ভালো কাজ করেছে। সে দেখে ওই মেয়েটা দূর থেকে হাসছে আর বলছে, তোমাকে অনেকভাবেই ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য। আপনার জন্যই আজকে আমি মুক্ত হলাম। তারপর থেকেই সব কিছু স্বাভাবিকভাবে চলতে থাকে, আর কোনোদিন কোনো কিছু দেখা যায়নি। আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে বলবো, এটা একটা বাস্তব সত্য ঘটনা। এখানে একটা শিশু পানিতে ডুবে মারা যাওয়ার পর তখন থেকেই সে পানিতে নামতে সবাই ভয় পেত। কখনো কখনো পানির উপরে ভেসে থাকতো একটা ছোট্ট বাচ্চা, আর মানুষদেরকে মোহিত করে সে পানিতে নিয়ে গিয়ে মেরে ফেলতো। আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে গাইবান্ধা থেকে রহিম। তার এই ঘটনা তার জীবনের সাথে বাস্তব একটি শোনা তার চাচার কাছ থেকে। ঘটনাটা সে যেভাবে লিখেছে আমি আপনাকে সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ঘোষ 360 টিমকে। আমি ভূতে প্রেমের পাশাপাশি আর যে রাসেল ভাইয়ের পাশাপাশি আমি আপনাদের ঘটনাগুলো শুনি। আসলে অনেকটা ভালো লাগে এই ঘটনাগুলো শুনতে। সেই রকম একটা অনুভূতি থেকেই আমি আমার একটা ঘটনা পাঠালাম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ধন্যবাদ তোমাকে ঘটনাটা পাঠানোর জন্য। আজ থেকে প্রায় 6 মাস আগের কথা। আমি আমার চাচার কাছ থেকে বারবার একটা গল্প শুনতে যাচ্ছিলাম। আমি আবার মাঝে মাঝে চাচার কাছ থেকে বিভিন্ন গল্প শুনতাম, ভূত, প্রেত, আত্মা। আমি কিন্তু তাকে প্রশ্ন করলাম, আপনার সাথে কখনো জীবনে বাস্তব কোনো ঘটনা ঘটেনি যেটা দেখে আপনি ভয় পেয়েছিলেন? সে অনেকটা নিশ্চুপ থেকে আমার প্রশ্নের উত্তর দেয়, হ্যাঁ।
আমি বললাম, কি এমন ঘটনা আমাকে আজকে বলেন, আমি আজকে শুনবো, আমি শুনতে চাই। সে প্রথমে তো বলতে চাইলো না, পরে আবার আমার জিদের কাছে সে পারলও না, ঘটনাটা আমাকে খুলে বলল। সে যখন ক্লাস 7-এ পড়ে, তখন তাদের বাড়ির পাশে একটা কলেজ ছিল। কলেজটার নাম শাহবাজ গ্যালারি ডিগ্রি কলেজ। সেখানে অনেকেই পড়াশোনা করত। কলেজের মাটি উঁচু করার জন্য কলেজের এক পাশে একটা পুকুর ছিল। সেই পুকুরে আমরা মাঝে মাঝে গোসল করতে যেতাম। অনেকগুলো ছেলে মেয়ে মিলেই আমরা গোসল করতে যেতাম। একদিন আমরা বৃষ্টির দিনে গোসল করতে গিয়েছি ওখানে। গোসল করার সময় আমার সাথে আমার এক বন্ধু ছিল। আমরা সব মিলিয়ে 8 থেকে 10 জন ছিলাম। একটা ফুটবল ছিল, সেই ফুটবলটা ধরে ধরে আমরা ওখানে খেলা করতাম। অনেকটা তোমরা হয়তো জানো না, আগে একটা খেলা ছিল মাথা ছুঁই ছুঁই খেলা। আমরা সেই মাথা ছুঁই ছুঁই খেলতাম। ডুবে ডুবে আরেকজনকে ধরে মাথা ছুঁই ছুঁই খেলতে হয়। আমি সহ আমার এক বন্ধু, সে আমার অনেক ছোটবেলার বন্ধু। আমরা দুজন মিলে খেলছিলাম, সাথে সাথে একটা চাচাতো ভাইও ছিল, নাম ছিল সজীব। সে প্রথমে নামতে চায়নি পুকুরে, পরে আবার আমাদের অনুরোধে সে নেমে যায় পুকুরে। পুকুরে নেমে যাওয়ার পর তার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমরা সেটা কখনোই বুঝতেই পারিনি। আমরা খেলছি, এমন সময় সে পুকুরের মাঝখানে চলে যায়। আমরা জানি সে সাঁতার জানে, এতে কোনো সমস্যা হবে না। হঠাৎ আমরা খেলতে খেলতেই হঠাৎ করে সে পানির নিচে একটা ডুব দেয়। তারপরে আর সে ভেসে ওঠে না। আমরা 2-3 মিনিট যাওয়ার পর ভাবলাম হয়তো বা ও মাঝে মাঝে উঠে আমাদের সাথে মজা করতেছে, কিন্তু পরে যখন 2-3 মিনিট চলে যায় তখন আমরা তাকে খোঁজা শুরু করি। এদিকে বৃষ্টি পড়ছে, কাউকে ডাকতেও পাচ্ছি না। আসলে আমরা চুরি করে এসেছি তো, ওই জন্য আসলে আমরা ডাকতেও পাচ্ছি না। তারপরে আমরা পানির নিচে অনেকভাবেই খোঁজার চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। এরকম করতে করতে যখন 2-3 ঘন্টা হয়ে গেল, যখন আমরা তাকে পেলাম না, তখন আমরা বাড়িতে এসে সবাইকে জানাজানি করলাম। ফ্যামিলির সব মানুষ গেল ওখানে, অনেক বড় বড় মানুষ গেল, তারা পুকুরে নামলো। নামার পর অনেক খুঁজলো। খোঁজার পরে একটা ছেলের পায়ের সাথে তার হাত বাজে, মানে হাতটা তার পায়ের সাথে আর কি আটকায়। তারপর সে ওখানে ডুব দিয়ে তার একটা মৃতদেহ তুলে নিয়ে আসে। পানি খেয়েছে, পেটটা যেন ফুলে গেছে, মুখটা একটু বাঁকা হয়ে গেছে, হা করে আছে। দেখে মনে হচ্ছিল পানিটা মুখে এখন জোর করে ঢুকে গেছে, যার কারণে এরকম হয়েছে। তারপরেও তাকে আমরা অনেকভাবে তুলে অনেকেই চেষ্টা করলো পানি বার করার জন্য। আসলে সে ততক্ষণে মারা গেছে। তারপর ফ্যামিলি থেকে অনেক কান্নাকাটি, আমাদের অনেক দোষারোপ করলো তারা। বৃষ্টির দিনে গোসল করতে এসেছি, আমি ভয়ে 3 দিন বাসায় আসিনি। আমার বন্ধু তো এখনও মনে হয় বাসায় যাইতে ভয় পায়। সে ছিল আবার এক বাবার এক ছেলে। এরপর কিছুদিন পরপরই ওই পুকুরে যে নাইট গার্ড ছিল, সেই নাইট গার্ড মাঝে মাঝে দেখতো পুকুরের উপর একটা ছেলে খেলছে, পরনে একটা লাল প্যান্ট, চোখগুলো লাল, আর হাসতেছে। হাসিটা এত বিকট যে বলার বাহিরে, এত জোরে জোরে হাসতো। মাঝে মাঝে কান্নাও করতো, আবার মাঝে মাঝে ডাকতো, এদিকে এসো, ইশারায় ডাকতো। অনেকভাবে ডাকার চেষ্টা করেছিল। নাইট গার্ড মাঝে মাঝে এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়। একদিন সে সিদ্ধান্ত নেয় পুকুরের পাশে যাবে। সে ছেলেটা যখন ডাকে
তখন সে পুকুরের কাছে চলে যায়। এমন সময় তার হাতের টর্চ লাইটটা পানিতে পড়ে যায়। যেই না সে পানি থেকে টর্চ লাইটটা তুলতে যাবে, মাথাটা নিচু করেছে, তখন উপর থেকে কে যেন একটা মাথা চাপা দেয়, একদম পানির ভিতরে নিয়ে যায় মুখটা। সে অনেক চেষ্টা করার পর সে মাথাটা ওখান থেকে তুলতে সক্ষম হয় এবং ওখান থেকে পালিয়ে যায় কলেজের রুমে, যে রুমটায় সে ঘুমায়। ভয়ে ভয়ে সে আর কথা বলতে পারতেছিল না। তারপর ও ওখান থেকে চাকরিটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর চাকরিটা আবার বাদও দিয়ে দেয়। এমন একটা সময় আরেকজন নাইট গার্ড ওখানে আসে। তখন আনুমানিক সময় ছিল রাত 10টা। সে সবগুলো লাইট জ্বালিয়ে দিয়ে সে রুমে যখন ঘুমাতে যাবে, তখন হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে, তার রুমের পাশেই কে যেন হঠাৎ করে চলে গেল। সে বুঝতে পারল না কে চলে গেল, কোথায় যাচ্ছে। কে চলে গেল, কোথায় যাচ্ছে, এটা বোঝার জন্য সে তার টর্চ লাইটটা পার করে, কিন্তু কিছুই ছিল না। তারপর সে আবার চলেও আসে রুমে এবং এসে পরের দিন ঘুম থেকে ওঠার পরে সে দেখতে পায় কিছু পায়ের ছাপ, আবছা আবছা, যেন কাদামাটি দিয়ে কেউ যেন হেঁটে চলে গেছে। তারপর সে বাসায় চলে যায়। আবার পরের দিন রাত যখন ঠিক 12টা বেজে 1 মিনিট, তখন সে একটা গোমরানো কান্নার শব্দ শুনতে পায়, একটা চাপা গলায় কান্নার শব্দ, আর বলে, আমি তো এখানে মরতে এসেনি, আমি তো এখানে মরতে আসিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। কয়েকবার এই কথাটা বলে। তারপর সে লাইটটা নিয়ে ওখানে যাবেই, সেই সময় মাঠের ভিতর দিয়ে যাচ্ছিল, তো মাঠের সামনে হঠাৎ একটা গাছের ডাল ভেঙে পড়ে তার পায়ের সামনে। অনেক মোটা ডাল। সে ডালটা আবার তুলে নেওয়ার পর সেটা নিয়ে একখানে রাখে। তার সেই রাতে আর তার ওই পুকুরের পাশে যাওয়া হয়নি। তারপরে হঠাৎ 2-1 দিন ভালোই যাচ্ছিল। এরকম সপ্তম রাতে সে দরজার সামন থেকে একটা সাদা পোশাকধারী কোনো কিছু যেতে দেখে। তারপর সে লাইটটা না জ্বালিয়ে ধীরে 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 তার পিছু করতে থাকে। দেখা যাচ্ছে রুমের পাশের যে বারান্দাটা আছে, বারান্দাটা দিয়ে নিঃশব্দে কে যেন হেঁটে যাচ্ছে। পাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে সাদা একটা কাপড়, পিছনে কিছু দেখা যাচ্ছে না, মুখের উপর পর্যন্ত সাদা কাপড়টা দিয়ে মোড়ানো। এই মোড়ানো সাদা কাপড় পরে কে যেন একটা যাচ্ছে। ধীরে ধীরে সে আস্তে আস্তে ওই অবায়কের পিছনে যেতে থাকে। এমন একটা সময় অবায়কটা একদম রাগান্বিতভাবে ঘুরে তাকায়। সে দেখতে পায় একটা বাচ্চা। সে ভয় পায় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিনে সে এলাকাবাসীকে বলে সে এরকম একটা ঘটনা দেখেছে। অনেকে এই বিষয়টা বিশ্বাস করে। মাঝে মাঝে কান্নার আওয়াজ পাওয়া যেত ওই পুকুরের উপর থেকে। সে দেখেছিল, যেভাবে বর্ণনা করেছিল সে বর্ণনাটা এইরকম যে সে যখন ওখানে দাঁড়িয়ে তাকাচ্ছিল তার চোখগুলো ছিল না, মুখে
কিছু সাদা সাদা অংশ দেখা যাচ্ছিল। ঠোঁটটা ছিল না, শুধু মুখের দাঁতগুলো দেখা যাচ্ছিল, অনেকটা কঙ্কালের দাঁতের মতো। কঙ্কালে যেমন মুখের কোনো মাংস থাকে না, তেমনি ওখানেও কোনো মাংস ছিল না। এমন একটা পরিস্থিতি দেখে সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এইরকম একটা পরিস্থিতি দেখার পর ওখানে আর কেউ নাইট গার্ডের চাকরি করতে চায় না। তারপর এক হুজুরকে ডেকে আনা হয়। সেই হুজুরের কথা অনুযায়ী সেখানে বিভিন্ন দোয়া দৌলত এসব পাঠ করা হয়। পাঠ করার পরেই ওখান থেকে একটা কালো একটা ধোঁয়ার মতো পানির উপর থেকে ভেসে যায়। তারপর ইমাম সাহেব যখন চলে যায়, ইমাম সাহেব তাকে এই গল্পটা করেছিল। পরের দিন রাতে সে স্বপ্নে দেখতে পায় বাচ্চাটা কিভাবে মারা গিয়েছিল। বাচ্চাটা যখন পানিতে ডুব দিয়েছিল, তখন হঠাৎ তার পাটা আটকে যায় কোন এক গাছের ডালের সাথে। সে অনেকবার ওঠার চেষ্টা করছিল, কিন্তু উঠতে পারছিল না। সে হাত পা নাড়াচ্ছিল। মুখে তার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন সে হা করেছিল। এরপর কোনো কিছু যখন পাচ্ছিল না, তারপর ধীরে ধীরে সে ওখানে লুটিয়ে পড়ে মারা যায়। এই ঘটনাটা শোনার পরে সেই হুজুর ব্যক্তি এসে বাইরে সবাইকে জানিয়ে দেয়, এবং তারপর থেকেই ওই পুকুরে আর কোনো কিছু দেখা যায়নি। তবে মাঝে মাঝে অট্টহাসি শোনা যায় ওই পুকুরের ওখান থেকে, কিন্তু কারো কখনো ক্ষতি করেনি বা এরকম কোনো নজিরও পাওয়া যায়নি যে ক্ষতি করবে। তারপর ঘটনার পুনরাবৃত্তিও হয় নাই কখনো। এখন স্বাভাবিকভাবেই সব কিছু চলছে, স্বাভাবিকভাবেই সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি। বরাবরের মতো আবারও চলে আসলাম একটা নতুন ঘটনা নিয়ে। ঘটনাটিকে আমাকে পাঠিয়েছে দিনাজপুর থেকে। তার চাচার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2013 সালে। শীতকালে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম। সেখানে সদ্য শিক্ষকতা শুরু করেন এক তরুণ শিক্ষক। ছেলেটির চাচা রিফাত হোসেন। স্থানীয় একটি প্রাইমারি স্কুলে নিয়োগ পান তিনি। শহর থেকে দূরে একেবারেই অজপাড়া গা, যেখানে বিদ্যুৎ আসে সন্ধ্যা 7টার পর, তাও আবার মাঝে মাঝে আসে না। রিফাত শহরের নিরিবিলি পরিবেশে বসবাস করতে বেশি ভালোবাসত। গ্রামের শান্ত বাতাস, ধান ক্ষেত, ভোরের কুয়াশা আর নদী পাহাড়ে হাঁটাহাঁটি করা তাকে অনেক আনন্দ দিত। কিন্তু তিনি জানেন না এই কুয়াশা একদিন তাকে গ্রাস করবে। স্থানীয় এক হুজুরের সাহায্যে তিনি এক পুরনো জমিদার বাড়ি ভাড়া নেন। বাড়ির মালিক মারা গেছে অনেক বছর আগে। উত্তরসূরি কেউ নেই বললেই চলে। বাড়ির দেওয়ালে ছোপ ছোপ ছেদছেদে দাগ, পুরনো কাঠের জানালা, মাঝে মাঝে এক বিশাল বিশাল উঠান। আশেপাশে মানুষ বাড়িটি দেখলে অনেক ভয় পায়, কারণ তারা বলে এই বাড়িটি বউ আছিল, সে মারা গেছে। এইরকম কিছু ঘটনা লোকমুখে শোনা যায়। প্রথম কয়েকদিন সে বাড়িতে ভাড়া নেওয়ার পর ভালোই কাটছিল, কিন্তু এক রাতে রিফাত গভীর ঘুম থেকে ওঠার পরে তিনি
অনুভব করে কেউ যেন ধীরে ধীরে তার বিছানায় দিকে এগিয়ে আসছে। পুরো ঘর নিঃশব্দ, বাহিরে ঠান্ডা বাতাস, বাঁশ গাছের পাতাগুলো আস্তে আস্তে কাঁপছে, আর সেই আওয়াজ মাঝে মাঝে একটু স্পষ্টভাবে শোনা যাচ্ছে, অনেকটা বাতাসের শব্দের সাথেই হালকা হালকা করে শোনা যাচ্ছে। পায়ের যে শব্দটা সেটা একটু একটু করে বোঝা যাচ্ছে। তিনি আলো জ্বালানোর চেষ্টা করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেই সময় টর্চ লাইটটা আর কাজ করছিল না। তার শরীর অনেকটা জমে গেছে, এইরকম অনুভব করেন তিনি। কিছুক্ষণ পর তার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, আমার ঘর তুমি নিয়েছ। কথাটা এইভাবেই আসছিল, আমার ঘর তুমি নিয়েছ। পরের দিন স্কুলে গিয়ে সহকর্মী রোকসানাকে এই ঘটনাটি খুলে বলে রিফাত। তিনি আতঙ্কিত হয়ে ওঠেন। তার সাথে সম্পর্ক ছিল অনেকটা বন্ধুত্বের মতো। সেই সুবাদে সে বলে, তুই এই বাড়িতে উঠছিস, জানিস না ওইখানে আজিজ জমিদারের মেয়ে নূরজাহানা বেগম আত্মহত্যা করেছিল। তার বিয়ে ঠিক হয়েছিল এক লোকের সাথে, কিন্তু ছেলেটা তাকে বিয়ের আগেই ছেড়ে পালায়। লোকে বলে সেই রাতেই কুয়াশার মধ্যে হারিয়ে যায় রোকসানা বলে। লোকেরা বিশ্বাস করে নূরজাহানের আত্মা এই বাড়ির ঘর দখল করে আছে, আর কেউ সেখানে উঠলে সে রাগ করে। এক রাতে প্রচণ্ড শীত, ঘরের মধ্যে আগুন জ্বালিয়েও কিছুতে গা গরম হচ্ছিল না। ঘরটা হঠাৎ করে বরফের মতো শীতল হয়ে যায়, বাতাস নিঃশব্দ হয়। এরপর দরজা খুলে আপনি সেই দরজাটা খুলে যায়। একজন মেয়ের ছায়ামূর্তি ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করে। মাথা নিচু, চুল দিয়ে মুখগুলো ঢাকা। রিফাতের গলা অনেকটা শুকিয়ে আসে। আস্তে আস্তে স্বরে বলে ওঠেন, কে তুমি? সেই মেয়েটি মাথা তোলে। রিফাত দেখে তার চোখগুলো নেই, শুধু কালো ফাঁপা গর্ত। চোখের জায়গাটা এমন একটা গর্ত যা মনে হচ্ছে ভিতরের মগজগুলো যেন দেখা যাচ্ছে। সে বলে ওঠে, তুমি আমার জায়গা দখল করেছ। কথাটা এইভাবে বলেছিল, তুমি আমার জায়গা দখল করেছ। রিফাত অনেক ভয় পেয়ে বিছানায় শুয়ে পড়ে। কোনোভাবেই সে আর শব্দ করছিল না। তার মাথার উপর থেকে যেন বরফের মতো ঠান্ডা শীতল বাতাস তার মুখে লাগছিল। মুখটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ঠোঁটগুলো আস্তে আস্তে শুকাতে শুরু করে তার। এভাবেই সে কোনো রকম রাত্রিটা পার করে। এইরকম একটা ঘটনা ঘটার পর রিফাত ওখান থেকে চলে যাওয়ার একটা চেষ্টা করে। যে হুজুর তাকে ওই বাসাতে তুলে দিয়েছিল, সেই হুজুরকে সে বাড়িতে ডেকে আনে। তারপর বিভিন্ন আয়াত কালাম পড়ে ঘরটা শুদ্ধ করেন। বিভিন্ন দেওয়ালে বিভিন্ন ছুরা আয়াত রেখে দেয়, কিন্তু তারপরেও দেওয়ালে
কিছু রক্তের দাগ দেখা যায়। কখনো জানালার বাইরে একটা মেয়েকে বসে থাকতে দেখা যায়, যাকে কেউ চেনে না। এভাবে কয়েকদিন থাকার পরে রিফাত দেখতে পেল সেই অবায়কটা আবারও এসেছে তার কাছে। এবার সে ভয় না পেয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? ওখান থেকে আবার সেই শব্দ, তুমি আবার জায়গা দখল করেছ। এমতো অবস্থায় সে দৌড়ে পালিয়ে যায় সেই ঘর থেকে, হুজুরকে ডেকে আনে। সেই হুজুর আসার পরে তাকে বলে, তুমি এই বাড়িটা ছেড়ে দাও। সে এখানে কাউকে রাখতে চাচ্ছে না, সে জায়গায় চাচ্ছে না, সে চাচ্ছে প্রতিশোধ। রিফাত এই দিনের বেলায় সব মালামাল গুছিয়ে নিয়ে চলে যায়। যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে একটি মেয়ে কণ্ঠস্বর শোনে, বলছে, তুমি চলে যাচ্ছ, আবার কেউ আসবে, আমি এখানেই থাকব। শব্দটা শুধু রিফাতই শুনতে পাচ্ছিল। এমন একটা অবস্থায় তার শরীরের সব লোমগুলো যেন দাঁড় হয়ে উঠছিল, সব লোমগুলো সোজা হয়ে দাঁড় হয়ে থাকে। এরপরে রিফাত বাড়ি চলে আসে। তারপরে তার কৌতূহলবশত সে বাড়িটার ইতিহাস খোঁজে। সে জানতে পারে সত্যিকারের নূরজাহান নামের এক তরুণী 1948 সালে আত্মহত্যা করেন। বিয়ের কয়েকদিন আগেই তার মৃত্যুর পর থেকেই এই বাড়িতে বেশিরভাগ মানুষ এসেই থাকতে পারেনি। স্থানীয় থানায় যোগাযোগ করলে জানা যায়, এখানে যারাই এসেছে বেশিরভাগ মানুষ খুন বা আত্মহত্যা করেছে, কিছু কিছু মানুষ পাগলও হয়ে গেছে। আজও রিফাত দিনাজপুরের সেই বাড়িটিতে দাঁড়িয়ে আছে। কেউ ভাড়া নেয় না, এই বাড়িটি বিক্রিও হয় না। সন্ধ্যা নামলে বাড়ির চারপাশে কুয়াশা জমে। অনেকেই বলে সেখানে রাত কাটালে কেউ মারা যায়, কেউ পাগল হয়, কারো জিভা শক্ত হয়ে যায়। এরপর রিফাত দিনাজপুর থেকে ঢাকায় চলে আসে, কিন্তু মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই ফিসফিস করে শব্দটা শুনতে পায়, তুমি আমার ঘর নিয়েছ। এভাবে বলে, তুমি আমার ঘর নিয়েছ। এরপর থেকে আর কিছু শোনা যায়নি। এই ঘটনাটি, মানুষের মৃত্যুর পর ঠিকঠাকভাবে দাফন না হলে তার আত্মাটি সবসময় ঘুরে বেড়ায়। এইরকম একটি ঘটনা আমাকে পাঠিয়েছে উত্তরবঙ্গ থেকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রান্তে গ্রাম অবস্থিত। সেই গ্রামে একটি রহস্যময় বাড়ি ছিল, সোনামণি ভিলা। এক সময়কার জমিদারের বংশের বিলাসবহুল বাসভবন ছিল।
দরজা জানালা সবগুলো ছিল যেন একদম খোদাই করা কাঠের উপর। বাড়িটা কেউ না বসবাস করার কারণে ধীরে ধীরে বাড়িটা প্রায় ভঙ্গুর অবস্থা হয়েছে। বাড়ির ভিতরে একটা বড় বসার জায়গা আছে, সেখানে কিছু গাছপালা হয়েছে, ঘাসগুলো অনেক বড় বড়। স্থানীয় লোকজন রাতে সেখানে যেতে ভয় পায়, কারণ তারা বলে রাতে বাড়ি থেকে নারীর কান্নার শব্দ আসে। সেখানে দুজন ছেলে যায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের, তার মধ্যে একজন রুবেল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক গবেষক, সে বাংলার জমিদার বাড়িগুলো নিয়ে গবেষণা করছে। পুরনো নথিপত্র স্থাপনা বিশ্লেষণের মাধ্যমে বাংলার উপনিবেশের সময়ে ইতিহাসের উদ্ধার করতে চায়। এই কাজে বেছে নিয়েছিল তারা সেই সোনামণি ভিলা, সঙ্গে তার বন্ধু বিপুল এবং স্থানীয় গাইড জামাল। প্রায় প্রথম দিনেই বাড়িতে ঢুকে রুবেল অনুভব করে এক অস্বাভাবিক ঠান্ডা, যেন সময় থেমে গেছে। বাতাস শিরশির করে বইছে, কিন্তু মনে হয় কেউ যেন তাকিয়ে আছে। জামাল বলে, সাবধানে থাকবেন ভাই, এই বাড়ির দিকে কেউ তাকিয়ে থাকলেই মাঝে মাঝে একটা গলাকাটা নারীকে দেখা যায়, তাই বলছি একটু সাবধানে থাকবেন, বাড়িটা স্বাভাবিক না। রুবেল বাড়ির পুরো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পায় এক স্ত্রীর লেখা অনেকগুলো চিঠি, যার নাম ছিল রাজিয়া। চিঠির ভাষা তরুণের তার স্বামী সৈয়দ কামাল হোসেনের মুক্তিযুদ্ধে গিয়েছিল, আর কখনোই ফেরেনি। রাজিয়া গর্ভবতী অবস্থায় বাড়িতে একা ছিল। চিঠিগুলো ধীরে ধীরে তার মানসিক অবস্থার অবনতি হয়েছে, এটা বোঝা যায়। সে চিঠিতে রাজিয়া লিখেছেন, যদি কখনো এই চিঠিগুলো পড়ো বুঝবে আমি বেঁচেছিলাম একা, নিরুপায়। আমার স্বামী ফিরবে না জানি, সন্তান জন্ম নেওয়ার সময় হয়ে এসেছে, আমি ভয় পাচ্ছি। রাতে দরজার বাহিরে নিঃশ্বাস শুনি, জানি ওরা মানুষ নয়, কিন্তু আমি মরতেও পারছি না। আমি কখন কি করব সেটাও বুঝতেছি না। আমার কান্না যদি শুনতে পাও বুঝবে আমি চলে যাইনি। এরকম চিঠি পড়ার পরেই রুবেল ও বিপুল প্রথম রাত সেই ভিলায় কাটায়। রাত ৩টার সময় হঠাৎ তারা শুনতে পায় অতি মৃদু
সুরে কান্নার শব্দ। মনে হয় যেন পাশের ঘরে থেকে আসছে। টর্চ জ্বালিয়ে তারা খুঁজে দেখে, সেখানে কিছুই দেখতে পায় না। এরপর দরজার ফাঁকা একটা ছায়া দেখতে পায়। এক নারী সাদা শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। টসের আলো পড়ে, কিন্তু তৎক্ষণাৎই সে মিলিয়ে যায়। পরদিন সকালে জামাল রুবেলকে বলে সেই কাজ করে থাকতে পারবে না। সে রাতে তার ঘাড়ের কাছে একটা নিঃশ্বাসের শব্দ লেগেছে। ভয় আর কৌতূহলের মাঝখানে পড়ে রুবেল স্থির করে নিজেকে, তাকে সত্যি জানতে হবে। সে বিপুলকে বলে, আমি যদি রাজিয়ার আত্মা এখানেই আটকে আছে বলে ধরি, তাহলে হয়তো তার কোনো অপূর্ণ কাজ আছে, যার কারণে সে আত্মাটা এখনো এখানে আছে। রুবেল আবার সেই ঘরে ঢুকে যেখানে সে চিঠিগুলো পেয়েছিল, হঠাৎ দেওয়ালের আয়নায় সে দেখতে পায় এক নারীকে। মুখ নেই, শুধু চোখ গর্ত জ্বলজ্বল করছে। সে নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং বলে, আমার বাচ্চা কই? তারপর হাওয়ার মতো মিলিয়ে যায়। রুবেল হতভম্ব হয়ে যায়। সেই সময় রুবেল স্থানীয় এক ব্যক্তির কাছে এই সম্পর্কে জানতে চায়। সে ঘটনাটা খুলে বলে। সময়টা ছিল 1971 সাল। রাজিয়া সত্যই নিখোঁজ হয়েছিল। তার দেহ কিংবা তার সন্তানের কোনো খোঁজ মেলেনি। স্থানীয় গুজব ছিল সে পাগল হয়ে নিজ সন্তানকেই খুন করেছিল এবং নিজেও আত্মহত্যা করেছিল। কিন্তু এর কোনো প্রমাণও পাওয়া যায়নি সেই সময়। রুবেল এখন চিন্তা ভাবনা করে এই আত্মাকে মুক্ত করতে হবে। রুবেল সিদ্ধান্ত নেয় রাজিয়ার আত্মাকে মুক্তি দিতে হবে। সে স্থানীয় এক ইমামকে ডেকে এনে তার একটা কবর খনন করে। এরপর স্থানীয় কিছু লোকের মাধ্যমে সে কবর খননের ব্যবস্থা করে। সে ভিলার একটি পুরনো ঘরের মেঝেতে কিছু পিঁপড়া দেখা যায়। সেই পিঁপড়াগুলো ওখানে যেন একসাথে জমাট হয়ে আছে। অনেক কৌতূহলবশত সে সেখানে খোঁড়ার সিদ্ধান্ত নেয়। মাটিটা 2 হাত পরিমাণ খুঁড়তেই একটা শিশুর কঙ্কাল পাওয়া যায়। তার পাশেই একটি মহিলার শাড়ির অংশবিশেষও সেখানে মেলে। ইমান বলে, এই আত্মা চিরকাল এখানেই ছিল, কারণ তার সন্তানের সঠিকভাবে দাফন হয়নি। দাফন কাফন দেওয়ার পরে সেই বাড়িতে শেষবারের মতো সেই কান্না শোনা যায়।
এবার আর্তনাদ আর নয়, শেষবারের মতো সেই কান্না শোনা যায়। তারপর পুরো বাড়িটাই যেন একদম কেঁপে ওঠে। তারপর সবকিছু শান্ত হয়ে যায়। এসব কিছু হওয়ার পরে রুবেল ফিরে যায় ঢাকায়, গবেষণা প্রকাশ করে। কিন্তু মাঝে মধ্যেই গভীর রাতে ঘুম ভেঙে যায় তার। সে আয়নায় এক ঝলক দেখতে পায় সেই মুখখানি, সেই নারীর কে। এখানে আর সে আর ভয় পায় না তার এই রকম মুখের দৃশ্য দেখে, কারণ সে জানে সব আত্মা খারাপ নয়, কিছু আত্মা শুধু মুক্তি চায়। এ বলেই সে তার ঘটনাটি শেষ করেছে। আমি ঘটনা পড়ে যা বুঝতে পারলাম, এ ঘটনাতে আসলে একটা অতৃপ্ত আত্মার কথা বলা আছে, যে আত্মাটা মুক্তি পায়নি। রুবেলের মাধ্যমে হয়তো সে আত্মার মুক্তি মিলেছে। একদিন হয়তো আমাদেরকেও চলে যেতে হবে, কিন্তু কখনোই যেন আমাদের মৃত্যুটা আত্মহত্যা কেন্দ্রিক না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।